আওয়ামী লীগের অধীনে আর কোনো ভোটে যাবে না বিএনপি, আলোচনা হতে পারে নির্দলীয় সরকার ইস্যুতে। ওনাদের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। হস্তক্ষেপ থাকবে না নির্বাচনে, জ্বালাও পোড়াও হলে প্রতিরোধের হুঁশিয়ারি। তাদের এখানে খেলাধুলা করার প্রয়োজন নেই, নির্বাচন অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুক্রবারই খুলছে কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ, নির্ধারিত সময়ের আগেই উদ্বোধনের আশা। অনিয়মে জড়িত কর্মকর্তারা অবসরে গেলেও শাস্তি পাবেন, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বিচারক ছুটিতে, পেছালো সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার অর্থ আত্মসাৎ ও পাচার মামলার রায়। 21 অক্টোবর নতুন তারিখ নির্ধারণ। ঠাঁই নেই ঢাকা শিশু হাসপাতালে, জ্বর সর্দি ডায়রিয়া নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত শিশু। হিমশিম অবস্থা চিকিৎসকদের, দুশ্চিন্তায় অভিভাবক। সাফে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত কোটাতেও পাচ্ছেন না প্রবাসীরা। ব্যাপক হট্টগোল, গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও মালে কর্তৃপক্ষ। নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আরিচা মহাসড়কের আমিনবাজার নির্মাণাধীন সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। এদিকে গুলশানে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতিসংঘ সফর থেকে ফিরে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি আওয়ামী লীগ প্রধান কথা বলেন রাজনৈতিক, বিশেষত জাতীয় নির্বাচন ইস্যুতেও। কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে। এই বক্তব্যের পরদিনই বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানানো হয়। দলটির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন নয়, আওয়ামী লীগের অধীনে কোনো ভোটেই যাবে না বিএনপি। ওনাদের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, যে কোনো নির্বাচন কমিশনই হোক, যদি নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে সেই নির্বাচনটা কখনোই সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয় না। বর্তমানে দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় আওয়ামী লীগ কেন সব দলের সঙ্গে বসছে না, এই প্রশ্ন তুলছে বিএনপি। নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। এখন তো উন্নয়ন এত কিছু হয়েছে, তাহলে আজকে কেন তারা আপনার এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন না এবং সমস্যাগুলো সমাধান করছেন না? তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফ জানিয়েছেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো হস্তক্ষেপ থাকবে না সরকারের। মঙ্গলবার সকালে আমিনবাজার সেতু পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। তাদের এখানে খেলাধুলা করার প্রয়োজন নেই, নির্বাচন অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। আন্দোলনের নামে কোনো জ্বালাও পোড়াও করা হলে তা মোকাবিলার কথাও জানান ওবায়দুল কাদের। আন্দোলনের নামে দেশে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয় এবং জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে। বিএনপি নির্দলীয় সরকারের কথা বলে এলেও সরকারি দলের নেতাদের দাবি, সেই সুযোগ আর ফিরবে না। এই দেশে কেয়ারটেকারের পদ্ধতি আর চালু হওয়ার সুযোগ নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শুক্রবারই খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ। নির্ধারিত সময়ের বহু আগেই প্রকল্পের উদ্বোধন হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তথ্য জানান মন্ত্রী। সভায় কিছু প্রকল্প বাস্তবায়নে ধীরগতির জন্য বিরক্ত প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, অবসরে গেলেও শাস্তি পেতে হবে দোষী কর্মকর্তাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট।
এবার টানেল যুগে বাংলাদেশ। মাত্র দুদিন পরেই খুলে যাচ্ছে কর্ণফুলী নদীর নিচে তৈরি করা 2 টিউবে একাধিক লেনের সড়কের দ্বিতীয় চ্যানেল। 2019 সালে কাজ শুরু হওয়া প্রকল্পের উদ্দেশ্য ছিল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারাকে যুক্ত করা, সঙ্গে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই এই চমক জাগানিয়া তথ্য দেন পরিকল্পনা মন্ত্রী জানান, সীমিত আকারে যান চলাচল শুরু হবে টানেলে, আর আনুষঙ্গিক কিছু কাজ শেষে ঘোষণা করা হবে উদ্বোধনের দিনক্ষণ। একটা চ্যানেল তো আগে খুলেছিল, দ্বিতীয় চ্যানেলের কাজ চলছিল এই শুক্রবারে মধ্যরাতে মুখ খুলে যাবে। তার মানে আমাদের আসা যাওয়ার 2টি চ্যানেল পুরো হয়ে গেল। এইটা আমাদের কথা ছিল 22 ডিসেম্বরে উদ্বোধন করব। এখন যা মনে হচ্ছে ঘষা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 22 ডিসেম্বর নয়, আর অনেক আগেই আমরা শেষ করতে পারবো। সভায় ইটিপি সিইটিপি ছাড়া নদীর পাড়ে কোনো শিল্প স্থাপন না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া কম অগ্রগতি হয়েছে এমন সব প্রকল্পের প্রতি বিরক্তি প্রকাশ করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতেও পরিকল্পনা কমিশনকে নির্দেশ দিয়েছেন তিনি। জাস্ট যে কথাটা বলেছেন সেটি হচ্ছে যে রিটায়ারমেন্টে গেলেও পার পাবে না, মানে এটি হচ্ছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 2টি অর্ডার ছিল, পানিশ দ্য পিপল হু হ্যাভ ডান দিস মেস, তাদের খুঁজে বের করেন, পানিশ দেম, অ্যান্ড এট দ্য সেম টাইম এইটা করতে গিয়ে আমার মূল প্রকল্পটাকে ডিলে করবেন না। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের পঞ্চম সভায় 6,551 কোটি 27 লাখ টাকা ব্যয়ের 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আসামি হাজির, কোর্টে উপস্থিত দুপক্ষের আইনজীবীরাও, কিন্তু বিচারক ছুটিতে থাকায় পিছিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার অর্থ আত্মসাৎ মামলার রায়। ভারপ্রাপ্ত বিচারক এসে রায়ের নতুন তারিখ দিলেন 21 অক্টোবর। বিচারপতির বিচারের রায় ঘোষণার জন্য কারাগার থেকে কোর্টে আনা হয় এক আসামিকে। জামিনে থাকা 6 আসামিও ছিলেন আদালতে। সবকিছুই যখন প্রস্তুত, হঠাৎ বিশেষ জজ আদালত 3-এর বিচারক এসে জানালেন জজ আদালত 4-এর বিচারক ছুটিতে, রায় হবে 21 অক্টোবর। এতেই পিছিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 11 আসামির রায়। কারাগারে ফেরত নেওয়া হলো আসামি বাবুল চিস্তিকে, বাড়ানো হলো 6 আসামির জামিন। সাবেক প্রধান বিচারপতি সহ পলাতক রয়েছেন 4 জন। দুদক আইনজীবী জানালেন রায়ের তারিখ পিছিয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে বলেও প্রত্যাশা তার। অসুস্থ হয়ে পড়লে তো আমাদের আর কিছু করার থাকবে না। 21 তারিখে যেহেতু ডেট আছে, আমরা আশা করবো 21 তারিখে আমাদের জাজমেন্ট পাবো। মানি লন্ডারিং এর মামলার সর্বোচ্চ সাজা হচ্ছে 12 বছরের, 5-এর 2 হলো 7 বছরের, আর 409 হলে পরে সেখানে যাবজ্জীবন সর্বোচ্চ সাজা। তা আমরা আদালতকে বলেছিলাম যে আমরা যেহেতু প্রমাণ করতে সমর্থ হয়েছি, আমরা দৃষ্টান্তমূলক সাজা আশা করি। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ দুদক। আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে ওনারা কোনো অফেন্স কমিট করেন নাই, এবং ওনাদের জন্য আমি বিলিভ করি হয়তো আইনের ওই অনুকম্পাটুকু আমরা পাবো যাতে আমরা সেখান থেকে খালাস হয়ে যেতে পারি। ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংকের 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের আগস্টে বিচার শুরু হয় দেশের 21তম প্রধান বিচারপতির। পাচারের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই বাড়ি আমার নামে না, এটা বললেই হবে না, এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন সিনহা। নানা অনিয়মের মুখেই বিদেশে বসে পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতিকে বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটিই প্রথম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হলে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 1.5 বছর পর অনার্স 4র্থ বর্ষ ও মাস্টারের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হয়েছে। হলে উঠতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানান হল কর্তৃপক্ষ। উপাচার্য বলছেন শীঘ্রই সশরীরে চালু হবে শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অনন্যা রায় 1.5 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার পা রাখেন প্রাণের প্রাঙ্গণে। তাই অনন্যার কণ্ঠে উচ্ছ্বাসের সুর। টিএসসিতে কোনো প্রোগ্রাম হলে দেখা,
সবাই মিলে পুকুর পাড়ে আড্ডা দেওয়া, এই জিনিসগুলোকে খুব মিস করেছি। আমরা প্রিয়জনের মুখগুলো আবার প্রতিদিনের মতো দেখতে পারবো। সেকেন্ড হোম খ্যাত আবাসিক হলে উঠতে পেরে আনন্দের কমতি ছিল না কোনো শিক্ষার্থীরই। যতদিন হলে ছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজের বাড়ি থেকেই দূরে আছি। হল দ্রুত খোলা মানে আমাদের একাডেমিক কার্যক্রম আবেগের মতো স্বাভাবিক হয়ে যাওয়া। মঙ্গলবার 1 ডোজ কোভিড টিকা গ্রহণের কাগজ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা আবাসিক হলে প্রবেশ করেন। হল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জন্য ফুল রেখেছি, একটি করে রজনীগন্ধার স্টিক, এবং তাদেরকে মিষ্টি মুখ করিয়ে আমরা হলে ঢোকাচ্ছি। প্রায় 1 বছর 7 মাস সময়, এই সময়টা আমরা ক্লাসরুম বলি, হলরুম বলি, ওদের অনুপস্থিতি এর মতো পীড়াদায়ক আর কিছু আমার মনে হয় না। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, দ্রুতই সব বর্ষের শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবেন। আর আগামী 7 অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্র পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2-1 দিনের মধ্যেই যে ফোরামগুলো আছে, যে বডিগুলো আছে, সেখানে বসে আমরা সিদ্ধান্ত নেব যাতে স্বাভাবিক কার্যক্রমে সকলকে নিয়ে সেখানে যাতে কেউ বাদ না পড়ে, সেই বিষয়টি বিবেচনায় রেখেই সকল ধরনের কর্মপ্রয়াস রাখছি। পর্যায়ক্রমে গণরুন্মুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1 বছরের মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা সহ নানা পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। সব বাধা কাটিয়ে খুব দ্রুতই সশরীরে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অপেক্ষায় শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঠাঁই নেই ঢাকা শিশু হাসপাতালে। জ্বর, সর্দি, ডায়রিয়া নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত শিশু। রাজধানী এবং বাইরে থেকে আসা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। শিশু হাসপাতালের পরিচালক জানান, বহির্বিভাগে আসা রোগীর 40% ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। রোগীর চাপ বাড়ায় নেওয়া যাচ্ছে না ভর্তি। তিল ধরানোর যেন ঠাঁই নেই ঢাকা শিশু হাসপাতালে। অসুস্থ সন্তানকে নিয়ে জরুরি ও বহির্বিভাগের সামনে স্বজনদের অধীর অপেক্ষা। অন্য যে কোনো দিনের তুলনায় মঙ্গলবার শিশু রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে বেশিরভাগই জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত। রয়েছে ডেঙ্গু আক্রান্ত শিশুও। বাচ্চার জ্বর, ঠান্ডা লাগছে গরম থেকে, নিউমোনিয়া হয়েছিল। এখন এই 10 দিন বাদে 15 দিন পরই জ্বর আসে। প্রচুর গরম পড়ছে তো, আবার এই বাচ্চাদের ঠান্ডা লাগিয়ে থাকে সবসময়। শিশু হাসপাতালের পরিচালক বলছেন, ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও আশঙ্কাজনক হারে বাড়ছে সিজনাল জ্বর, সর্দি ও ঠান্ডা। আমাদের এখন যে আউটডোর পেশেন্ট আসছে তার বলেন 30 to 40% কিন্তু সব রোগীগুলি আসে এখানে। তার মধ্যে বেশিরভাগ পেশেন্ট আসছে আউটডোরে সর্দি, কাশি, জ্বর নিয়ে। শুধু ঢাকা শহরই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও শিশু রোগীকে নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা। হাসপাতালে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক রোগীকে ভর্তি দিলেও আসন সংকটে ভর্তি না করিয়ে ফিরে যেতে হচ্ছে। রয়েছে নানা হয়রানির অভিযোগ। এখনো সিরিয়াল ধরে বাচ্চা দেখাইতেই পারি নাই, আবার ডাক্তার দেখাবো সিরিয়াল ধরে। আমরা বাচ্চা তো এভাবে জ্বরে পুড়ে যেতেছে আমাদের। এখান থেকে মানুষ যায় চলে যেতেছে, আর আমরা ওই মাথা থেকে সিরিয়াল ধরছি, কোনো কিছুই নাই। এই ছোট বাচ্চা নিয়ে একবার 2 তলা, একবার 3 তলা, একবার 4 তলা, এভাবে আসলে এখানেও কোনো নাই, হেল্প নাই। এত বড় আবার সিরিয়াল, সে ডক্টর কাছে আবার দেখাবো, তাহলে এটা কি একটা ভোগান্তি না? পরিচালক জানান, শয্যার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। রোগীর টার্নওভার বেশি এবং আমরা ভর্তি করতে পারছি না, অনেক ক্ষেত্রে রোগীরা অন্য হাসপাতালে চলে যেতে হয়। তিনি বলেন, রোগীদের ভোগান্তি কমাতে পদক্ষেপ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের অপকর্ম রোধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার স্বার্থের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে। মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, এগুলো যা একটু একটু, আমরা তো বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে, তো ইনশাল্লাহ আগামীতে এইগুলো আসা সম্ভব হবে না। রোল কলে একদিন অনুপস্থিত আর তাতেই 11.5 মাসের হাজিরা বাতিল, সঙ্গে শাস্তিমূলক বদলি। আর এতে সরকারের গচ্চা 16 কোটি টাকা। টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ঘটেছে এমন ঘটনা। প্রশিক্ষণ কোর্স বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন পুলিশের 2 শতাধিক উপপরিদর্শক। বিশেষজ্ঞরা বলছেন, লঘু অপরাধে গুরুদণ্ড দেয়া হয়েছে তাদের। বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট।
1 বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স শেষ হতে বাকি ছিল মাত্র 15 দিন, কিন্তু 14ই মে ঈদুল ফিতরের দিন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টার থেকে বাইরে যান অনেক প্রশিক্ষণার্থী। তাদের দাবি, কর্মকর্তাদের মৌখিক অনুমতি নিয়েই তারা বের হন। রাতে করা হয় রোল কল, এতেই গড় হাজির হয়ে যায় 212 জন। বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করে পিটিসি। তদন্তে কর্মকর্তাদের গাফিলতিও মিলে, আর 212 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর 212 জনের ডিসি কোর্স বাতিল করেন। শাস্তিমূলক বদলি করা হয় বিভিন্ন জেলায়। গচ্চা যায় সরকারের 16 কোটি টাকা। পুলিশ সদরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন 2 শতাধিক পুলিশের উপপরিদর্শক, যদিও তারা ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি হতেই পারে, তবে এক্ষেত্রে ভিন্ন কিছু হতে পারত। কৈফিয়তটা দিতে হয়, কেন সে গড় হাজির হয়েছে, কোথায় সে গিয়েছিল, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। তার প্রশিক্ষণের সময় বাড়িয়ে দেওয়া যেতে পারে, তার প্রশিক্ষণটা আরেকটু কঠিন করে দেওয়া যেতে পারে। এই ব্যবস্থাগুলো তো আভ্যন্তরীণভাবে আছেই। পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন, ছোট অপরাধে এমন সাজা ঠিক হয়নি। আর পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশ সেন্টারের রিপোর্টের আলোকেই এই ব্যবস্থা। এটা উচিত ছিল যে ছোটখাটো পানিশমেন্ট দিয়ে এটা রিমুভ করা। কত ভুল, পানিশমেন্ট বেশি হয়ে যাচ্ছে। ডিপার্টমেন্টাল ক্যাডেট বা ডিসি কোর্স শেষ হলে এসআই হিসাবে তাদের চাকরি স্থায়ী হতো। পাশাপাশি পরিদর্শক হিসাবে পদোন্নতি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতেন তারা। একটি ভুলে এসব স্বপ্ন শেষ 15 থেকে 25 বছর পুলিশে চাকরি করা এসআইদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেশ কয়েকবার পিছিয়ে ঠিক হলো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরুর চূড়ান্ত তারিখ। 1 ডিসেম্বর থেকে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে চলবে ঢাকা নগর পরিবহন। হবে 16টি বাস পে, 40টি যাত্রী ছাউনি। এ মাসের মধ্যেই চূড়ান্ত হবে বাসের নকশা। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে 2018 সালে হাতে নেওয়া হয় বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া। চলতি মেয়াদে দায়িত্ব নেয়ার পর 2 মেয়রের অধীনে গত বছরের 6 অক্টোবর থেকে চলতি অক্টোবরে 7টি বৈঠকে একাধিক তারিখ দিলেও শুরু করা যায়নি কার্যক্রম। মঙ্গলবার দক্ষিণের নগর ভবনে বেলা 11টায় শুরু হয় বাস রুট রেশনালাইজেশনের 18তম সভা। পরে সাংবাদিকদের জানানো হয়, এবারে চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। 1 ডিসেম্বর থেকেই একটি রুটে শুরু হবে এই কার্যক্রম। আর প্রথম রুট ঘাটারচর থেকে কাঁচপুর। ঢাকা নগর পরিবহনের কার্যক্রম ঘাটারচর কাঁচপুর আমরা ইনশাআল্লাহ শুভ উদ্বোধন করতে পারবো। সেই প্রেক্ষিতে আমরা তারিখ নির্ধারণ করেছি এবং যাবতীয় সামগ্রিক কার্যক্রমগুলো আমরা বিচার বিশ্লেষণ করে আমরা প্রায় সম্পন্নের দিকে নিয়ে এসেছি। পর্যায়ক্রমে এই যাত্রাপথটা শুরু করার পরেই আমরা পুরো ক্লাস্টারটা নিয়ে আমরা কাজ আরম্ভ করব। মেয়র জানান, 2019 সালের আগের কোনো বাসই চলবে না এই রুটে। একই রঙের একই নকশায় হবে সবগুলো বাস। 14 তারিখে নতুন বাসের ডিজাইনটা হবে এবং আমরা 20 তারিখে আমরা আপনারা যেতে পারেন, আমরা নতুন বাসের কি ডিজাইন হবে এটি আমরা ফাইনাল করব ইনশাল্লাহ। এবং আমরা মনে করি যে এটি একটি নতুন দিগন্ত। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। ঢাকা শহরে সবসময় যে চ্যালেঞ্জটা আছে, বাট আমরা মনে করি এতে ঢাকা শহর একটি পর্যায়ক্রমে ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবে। প্রথমে জয়েন্ট ভেঞ্চারে শুরু হবে প্রাথমিক কার্যক্রম, পরে পরিধি বাড়লে কোম্পানি হিসেবে চালু করা হবে রেশনালাইজেশনের বাস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালেই দেবী পক্ষের সূচনা, শুভ মহালয়া। এর আগে ভারতের পশ্চিমবঙ্গে পূজার কেনাকাটায় চোখে পড়ার মতো ভিড় দেখা গেল। গত বছর কোভিডের কারণে পূজার কেনাকাটা করতে পারেননি অনেকে, তবে এবার করোনার টিকা নেয় এবং সংক্রমণ কমার কারণে মার্কেটে ভিড় দেখা যায়। কলকাতা নিউ মার্কেট এলাকা থেকে সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কেনাকাটায় জমজমাট কলকাতার নিউ মার্কেট। পূজার শুরুর আগে শেষ মুহূর্তে পছন্দের জিনিস কিনতে ব্যস্ত সাধারণ মানুষ। উৎসবের 16 আনা পূর্ণ করতে কমতি রাখছেন না কোনো কিছুরই। এইটা একটু এনজয়, তাতে কোভিড হোক বা না হোক, মরি বাঁচি, বছরে দুর্গামা একবারই আসবে, তো এনজয় করব। এমনি জাস্ট দেখতে এসেছি, নেব, যদি ভালো লাগে তো নেব, না তো নেব। আমাদের রাজ্য সরকার যে আছে অনেক ছুট দিয়ে রেখেছে, পাবলিককে সবের সুবিধা দিয়ে গেছে, এই জন্য ভিড়টা বেশি আছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। করোনার কারণে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন তারা। গতবার পুজো করতে পারেনি, এবার লোকরা একটু চান্স পেয়েছে, তারা ভ্যাকসিনেশন করা হচ্ছে,
নেক্সট থার্ড ওয়েভের চান্সটা কম মনে হচ্ছে, ওই জন্য লোক বেশি বেরিয়েছে রাস্তায়। মানে মালটা দেখে কাস্টমার চলে আসছে, মানে বেচা কিনেও হচ্ছে মোটামুটি আমার 60% হচ্ছে। আগামী 11ই অক্টোবর থেকে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় গতবারের মতো এবারও পূজা মণ্ডপে প্রবেশ নিষেধ করেছেন কলকাতা হাইকোর্ট। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধিও, তবে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কলকাতার শপিং মলগুলোতে। গত বছর করোনার বাড়বাড়ন্তের কারণে বাঙালি হিন্দুরা যেমন পুজোর শপিং থেকে বঞ্চিত ছিলেন, সেরকমই পুজো উদযাপনেও ছিল অনেক বাধা। তবে এবছর করোনা সংকট খানিকটা কম এবং অনেকেই করোনার দুটো ভ্যাকসিনই নিয়েছেন, ফলে এই নিউ মার্কেটে হুমড়ি খেয়ে পড়েছে পুজোমুখী বাঙালি হিন্দুরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের বিপক্ষে চমক জাগানো পারফরমেন্সের পর সাফে বাংলাদেশ মালদ্বীপের ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ম্যাচের 10% টিকিট দেওয়ার কথা থাকলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে 4%, যা নিয়ে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। প্রমাণ মিলেছে চড়া দামে কালোবাজারিরও। মালদ্বীপের রাজধানী মালে থেকে বিস্তারিত SM ইকবালের রিপোর্টে ছবি তুলেছেন সেলিম আহমেদ। এটা বঙ্গবন্ধু কিংবা মিরপুর স্টেডিয়ামের চিত্র ভাবলে ভুল করবেন, কিন্তু ভালো করে কান পেতে শুনুন। ঢাকা থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে মালের আবেগটাও ঠিক একই রকম। ঢাকার মাঠে খেলা হলে দর্শকের দেখা মেলে না, আর রাশমিধানুতে টিকিটের দেখা নেই। প্রত্যেকটা ম্যাচে আমরা টিকিট কাটি, আজকে কেন আমাদের কাছে টিকিট বিক্রি করবো না? শুধু দিবেদের কাছে টিকিট বিক্রি করতেছে। আমরা আমাদের কাজকর্ম সবকিছু ফালাইয়া আমরা আইসি টিকিটের জন্য, কিন্তু আমরা বাইরের কান্ট্রির মানুষ দেখে আমাদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে না। এমনিতেই মালের এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা কম, কোভিড আরও সংকীর্ণ করেছে সেই সংখ্যা। মাত্র 7000 সমর্থকের সুযোগ আছে ম্যাচ উপভোগের, যেখানে বাংলার জন্য বরাদ্দ 10% অর্থাৎ 700 টিকিট, কিন্তু মোটে মিলেছে 50 থেকে 60টি। এরা আমাদেরকে একটা টিকিটও দেয় নাই, অথচ মালদ্বীপে লোক দেখতেছে আমরা 10-15 টাকা নিয়ে বাঙালিদের কাছে ব্ল্যাকে বিক্রি করতেছে। এরা 75 টাকা করে টিকিট কিনতেছে, 200 টাকা করে আমাদের বাঙালির কাছে বেচতেছে। বাঙালি 10 জনকে টিকিট দেয় নাই, তারা বলছে সকল টিকিট বিক্রি হয়ে গেছে। কেন টিকিট কম দেয়া হচ্ছে এ বিষয়ে কাউন্টারে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর মেলেনি। এরপরই ঘটে অপ্রীতিকর পরিস্থিতি। সংবাদ সংগ্রহ করতে আসা সময় সংবাদের কর্মীদের উপর চড়াও হন মিডিয়া ম্যানেজার জামিল। এক পর্যায়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয় অ্যাক্রিডিটেশন কার্ড। এর আগে সকালে 2 জন প্রবাসী বাঙালি টিকিট প্রত্যাশীদের পুলিশ ধরে নিয়ে যায় বলে খবর আসে সময় সংবাদের কাছে। অনেকেই সকাল থেকে এইখানে লাইনে এসে অপেক্ষা করেছেন দীর্ঘ সময়, কিন্তু শেষ পর্যন্ত অনেককেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে লাইন থেকে। কারণ একটাই, বাঙালিরা যদি কালকে মাঠে প্রবেশ করেন তাহলে সেই সমর্থন পেয়ে যাবে জাতীয় ফুটবল দল। মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের অধীনে আর কোনো ভোটে যাবে না বিএনপি, সাফ জানালেন ফখরুল। হস্তক্ষেপ থাকবে না নির্বাচনে, জ্বালাও পোড়াও হলে প্রতিরোধের হুঁশিয়ারি কাদেরের। সাফে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত কোটাতেও পাচ্ছেন না প্রবাসীরা। ব্যাপক হট্টগোল, গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও মালে কর্তৃপক্ষ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।